সেটা হলো আন্ডারস্ট্যান্ড দ্য ইউজ অফ ডেটা টাইপ। ডেটা টাইপের ব্যবহার, ভেরিয়েবল, অপারেটরস, কন্ট্রোল স্টেটমেন্ট অ্যান্ড অ্যারে ইন জাভা। অর্থাৎ জাভাতে স্টেটমেন্ট গুলো আছে, কি কি ভেরিয়েবল ব্যবহার করতে পারবো, কি কি অপারেটর আছে, এই অপারেটর এই সম্পর্কে আজকে টোটাল টপিকসটা। প্রত্যেকটা প্রশ্ন স্লাইডে যেটা আছে ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে হলো তোমাদের বিভিন্ন অপারেটর আছে সেটা। আর এখানে একটা প্রোগ্রাম ব্যবহার করা আছে এরিয়া, যে ট্রায়াঙ্গেলের এরিয়া নির্ণয় করব ইউজিং এ মেথড, ইউজিং এ ক্লাস ব্যবহার করে, এরিয়া নামক ক্লাস ব্যবহার করে আমরা ট্রায়াঙ্গেলের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। এই হলো টোটাল ক্লাসটা। তো দেখা যাক আমরা কত দূর যাইতে পারি। তো শুরুতে হলো জাভা ডেটা টাইপ। জাভাতে কি ডেটা টাইপ আছে? জাভাতে দুই ধরনের ডেটা টাইপ, অর্থাৎ ডেটা টাইপকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো নন প্রিমিটিভ। তো নন প্রিমিটিভের মধ্যে একটা হলো নন প্রিমিটিভ। তাহলে নন প্রিমিটিভের মধ্যে আছে স্ট্রিং, অ্যারে, ইটিসি। স্ট্রিং আছে ইন্টারফেস, এই যে আমরা ক্লাস বলতেছি, ক্লাসটা আছে নন প্রিমিটিভ। আরো হলো অ্যারে, স্ট্রিং, ইন্টারফেস। আর অপরদিকে প্রিমিটিভ কোনগুলা? প্রিমিটিভ গুলা হলো আমাদের এই যে একটা হলো বুলিয়ান, একটা নিউমেরিক গুলোকে আবার আমরা ভাগ করতেছি একটা ক্যারেক্টার, একটা ইন্টিজার, ইন্টিগ্রাল। ইন্টিগ্রালের মধ্যে একটা আছে ইন্টিজার পূর্ণ সংখ্যা, একটা আছে দশমিক সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট দশমিক সংখ্যাগুলোকে আবার দুই ভাগে ভাগ করতেছি, একটা ফ্লোট, ডাবল। আর জাভাতে চার ধরনের ইন্টিজার ব্যবহার করা হয়: ইন্টিজার, শর্ট, লং, বাইট। বাইট, শর্ট, ইন্টিজার, লং, অথবা মনে রাখতে পারো ইন্টিজার, শর্ট, লং, বাইট। আর ক্যারেক্টার টাইপের জন্য যে ডাটা টাইপটা আমরা ব্যবহার করি সেটা হলো CHAR, ক্যারেক্টার। আর বুলিয়ানের জন্য বুলিয়ান, ফলস অ্যান্সার করবে। আমি জাস্ট এন্ডিং পয়েন্টে যে শেষের যে লাইনটা দেখা যাচ্ছে সেগুলো কোনটা কত বাইটের সেটা একটু বলে দেই। আমাদের এক বিট সংখ্যা, বিট, এটা ট্রু অথবা ফলস এটা রিটার্ন করে। ক্যারেক্টার টাইপটা হলো আমাদের 16 বিট অর্থাৎ 2 বাইট, অর্থাৎ 2 বাইটের। বাইট হলো 8 বিট, বাইট হলো 1 বাইট। শর্ট হলো 2 বাইট, ইন্টিজার 4 বাইট, 8 বাইট। তাহলে 1 বাইট, 4 বাইট, এভাবে সাজানো ইন্টিজার। আর ফ্লোট এটা 4 বাইট এবং ডাবল হলো 8 বাইট। তাহলে টোটাল এভাবে ডাটা টাইপ আছে। জাভা ডাটা টাইপকে দুই ভাগে ভাগ করতে পারতেছি। একটা হলো নন প্রিমিটিভে আছে আমার স্ট্রিং, অ্যারে, ক্লাস, ইন্টারফেস এগুলা। আর প্রিমিটিভকে আমি দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো বুলিয়ান আর একটা হলো নিউমেরিককে আমি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো ক্যারেক্টার আর একটা হলো ইন্টিগ্রালের একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাগুলোকে দুই ভাগে ফ্লোট আর একটা হলো ডাবল। আর ইন্টিজারকে আমরা 4 ভাগে ভাগ করতেছি, বাইট, শর্ট, ইন্টিজার, লং। এবং ক্যারেক্টার টাইপের জন্য আমরা এটা ব্যবহার করি, আর বুলিয়ানের জন্য বুলিয়ান। তাহলে টোটাল ডাটা টাইপকে আবার এইখানে লিখে দিচ্ছি যে বাইটটা হলো 1 বাইট, শর্টটা হলো 2 বাইট, ইন্টিজার 4 বাইট, লং 8 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবল 1 বাইট, ক্যারেক্টার 2 বাইট। এই টোটাল হলো জাভা ডিক্লারেশন অফ ভেরিয়েবল। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন জাভাতে, সেটা হলো যে আমরা ভেরিয়েবল গুলো কিভাবে ডিক্লেয়ার করব। আমরা যে এই ভেরিয়েবল গুলো লিখি, তোমরা জাভাতে একটা দুইটা প্রোগ্রাম হলেও করছো, বা আগে একটি হলেও প্রোগ্রাম দেখানো হয়েছিল তোমাদেরকে, যে ক্লাস ব্যবহার জাভাতে প্রোগ্রাম রান করব। এর মধ্যে একটা হলো যে ভেরিয়েবলের নামকরণের নিয়মাবলী, বা কিভাবে আমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করব। তো সবাই একটু বাংলাতে বলে দিচ্ছি, সবাই একটু মাথায় নাও। এ থেকে জেড পর্যন্ত যে কোনো ক্যাপিটাল, যে কোনো স্মল লেটার হতে পারে। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো পাবো, এবং স্পেশাল ক্যারেক্টার গুলো আমরা ব্যবহার করতে পারবো শুধুমাত্র দুইটা, একটা হলো ডলার সাইন আর একটা হলো আন্ডারস্কোর। মানে ডলার ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারবো না। আর ব্যবহার করতে 9 পর্যন্ত ডিজিট গুলা, কিন্তু শর্ত হলে প্রথম ক্যারেক্টারটা হবে, অর্থাৎ এই ডিজিট গুলো হওয়া যাবে না। 1 ইয়ার হবে না, ইয়ার 1 হতে পারবে।
1 আগে 1 আগে 9 আগে 5 এটা শুরুতে ভেরিয়েবল হতে গেলে আগে আমাদের লেটার থাকতে হবে। এই জন্য বলতেছে দ্য ফার্স্ট ক্যারেক্টার একটা অবশ্যই লেটার হতে হবে বি, আর কখনোই ডিজিট হওয়া যাবে না। আর আমরা দুইটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, আর একটা হলো ডলার সাইন, অর্থাৎ আন্ডারস্কোর আমরা অন্য কোনো করতে পারবো না। ডিজিট ব্যবহার করতে পারবো 0 থেকে 9 পর্যন্ত, লোয়ার লেটার ব্যবহার করতে লোয়ার ব্যবহার করতে পারবো এ থেকে জেড পর্যন্ত, এবং ক্যাপিটাল লেটারস গুলো ব্যবহার করতে পারবো এ থেকে জেড পর্যন্ত। স্পেস ব্যবহার করা যাবে না, এবং কিওয়ার্ড যেগুলো আছে ওগুলো ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কেস সেনসিটিভ। জাভা হলো কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ মানে কি আসলে? কেস সেনসিটিভ মানে হলো আপার কেস এবং লোয়ার কেসের মধ্যে পার্থক্য আছে। ভেরিয়েবল এ এ আর অপর একটা ভেরিয়েবল হাতের এ, লোয়ার কেসের পার্থক্য হতে এ এবং বড় হাতের এ ভেরিয়েবল। তাহলে একটা ভেরিয়েবলে কনসিস্ট হয় এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটারে, এ থেকে জেড লেটারে, ডিজিট হলো 0 থেকে 9, স্পেশাল ক্যারেক্টার আছে, আন্ডারসাইন ছাড়া কোনো কিছু ব্যবহার করতে পারবো না। ফার্স্ট ক্যারেক্টার হলো একটা we used as a variables names, কিওয়ার্ড গুলো আছে ওগুলো ছাড়া আমরা কোনো এগুলো আমরা ব্যবহার করব না। সেনসিটিভ মানে হলো আপার কেস এবং লোয়ার কেসের মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ এ এ এবং বড় হাতের এ ডিফারেন্ট ভেরিয়েবলের ক্ষেত্রে। এই হলো টোটাল ডিক্লারেশন অফ ভেরিয়েবল। ভেরিয়েবলের স্কোপ এবং লাইফ টাইমটা কি? ভেরিয়েবলের স্কোপ হলো কোথায় ব্যবহার করা যাবে এবং কোথায় যাবে না তা নির্ধারণ করে দেয় হলো ভেরিয়েবল। আর লাইফ টাইমটা হলো প্রকৃত ভ্যালু কত সময় সংরক্ষণ করে রাখতে পারে। সময় ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে, সাপোজ এ যদি একটা ভেরিয়েবল হয়, এ এর মান 5, তাহলে এই 5টা প্রোগ্রামে সে এর মানটা কতক্ষণ এই 5 কে ধরে রাখতে পারবে, এটাকে বলবো আমরা প্রকৃত ভ্যালুকে যতক্ষণ সংরক্ষণ করবে লাইফ টাইম, ওই ভেরিয়েবলের লাইফ টাইম। অপরদিকে কোথায় ব্যবহার করা যাবে কোথায় ব্যবহার করা যাবে না, এটাকে বলবো আমরা ভেরিয়েবলের স্কোপ। তো সর্বোপরি জাভাতে প্রোগ্রাম করার জন্য আমাদের কিছু অপারেটরের দরকার হয়। অপারেটরের সংজ্ঞা হয়তো তোমরা জানোই। অপারেটর হলো কি দুই তিনটা অপারেন্ড গুলোকে পরিচালনা করার জন্য যে সিনট্যাক্স গুলো ব্যবহার করব এগুলোকে বলবো আমি অপারেটর। তো জাভাতে মোটামুটি তোমাদের বইয়ে 68 বা যে কোনো নেটের ঘাটে বা স্লাইড থেকেও তোমরা পড়ে নিতে পারবা। তো জাভা বৃষ্টি এবং যুক্তি করার জন্য বিশেষ ধরনের যে ক্যারেক্টার গুলো আমরা ব্যবহার করে থাকি এগুলোকে বলবো আমরা অপারেটর, যারা অপারেন্টকে পরিচালনা করে থাকে। অপারেন্ট মানে হলো এ বি এগুলা। তাহলে জাভা অপারেটর গুলোর মধ্যে একটা হলো এরিথমেটিক অপারেটর। এরিথমেটিক অপারেটর মানে গাণিতিক কাজ সম্পন্ন করে, এই যে এরা গাণিতিক কাজ সম্পন্ন করে। তাহলে যে অপারেটরদের দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এগুলো করা যায়, অর্থাৎ গাণিতিক কাজ সম্পূর্ণ করা যায়, তাকে বলবো এরিথমেটিক অপারেটর। যেমন এখানে এর মান যদি 10 হয়, বির মান যদি 20 হয়, তাহলে প্লাসের কাজ হবে দুইটা যোগ করা, মাইনাসের কাজ বিয়োগ করা। মডুলাস মানে হলো ভাগ, এই যে মডুলাস মানে হলো ভাগশেষ, মডুলাস মানে হলো ভাগশেষ। আর বাকি তোমরা এডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, ডিভিশন মানে ভাগ, আর মডুলাস মানে হলো আমাদের ভাগশেষ। এবং ইনক্রিমেন্ট অর্থাৎ এক করে বাড়বে। তাহলে ইনক্রিমেন্ট আবার দুই প্রকার, একটা হলো প্রি ইনক্রিমেন্ট আর একটা হলো পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা হলো পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে প্রি ইনক্রিমেন্ট কোনটা? যে কোনো ভেরিয়েবল শুরুর আগেই সে এক মান বাড়াই দিবে। এক্সিকিউটের বাড়াই দিবে হলো প্রি ইনক্রিমেন্ট, আর এক্সিকিউটের পরে এক মান বাড়াই দিবে হলো পোস্ট ডিক্রিমেন্টটা কি এক মান কমাই দিবে। ইনক্রিমেন্ট এক্সিকিউটের আগেই কোন ভেরিয়েবল কমে যায় তাকে বলবো আমরা প্রি ডিক্রিমেন্ট, আর
এক্সিকিউটেড পরে যদি 1 মান বেড়ে যায় তাকে বলবো আমরা পোস্ট ডিক্রিমেন্ট। তাহলে এখানে দেখো বি এর মান আছে 20, ইনক্রিমেন্ট হয়ে গেছে 21। বি এর মান যদি 20 থাকে, ডিক্রিমেন্ট হলো এরিথমেটিক অপারেটর। আমরা এগুলো দেখে নিব যে এই অপারেটর গুলো আমরা ব্যবহার করতে পারি আসলে প্রোগ্রামিং এর জন্য জাভাতে। এছাড়া আছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর এই যে ইকুয়াল ইকুয়াল, এ ইকুয়াল ইকুয়াল বি, এগুলা নট ইকুয়াল আমরা ব্যবহার করতে পারি, গ্রেটার দেন ব্যবহার করতে পারি, এ গ্রেটার দেন বি, লেস দেন ব্যবহার করতে পারি, এ লেস দেন বি, গ্রেটার দেন ইকুয়াল ব্যবহার করতে পারি, গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়াল। প্রোগ্রাম করতে করতে মোটামুটি এর আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো পড়ে আসছে, সবগুলো প্রোগ্রামিং গুলোতেই তোমাদের অপারেটর সম্পর্কে যে ধারণাগুলো দেওয়া ছিল মোটামুটি দেখো ওই অপারেটর গুলোই ব্যবহার করা আছে। ম্যাক্সিমাম অপারেটর গুলো আগের অপারেটর গুলোর সাথে মিল আছে। বিটওয়াইজ অপারেটর, সবাই এইটা একটু ভালো করে বুঝে নাও। বিটওয়াইজ বলতে বিটওয়াইজ ক্যালকুলেশন গুলো হবে, এটা লজিক্যাল অপারেটরের মতোই, কিন্তু এটা বিটওয়াইজ ক্যালকুলেশন করবে। আমার কথাগুলো শুনতে পাচ্ছ? এর প্রবলেম হচ্ছে? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। টোটাল আসছো তোমরা 39 আপাতত এখন পর্যন্ত। সবাই কমেন্টে রোলগুলো দিয়ে দিও। স্যার মাইক্রোফোনটা একটু দূরে নিয়ে কথা বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। জি স্যার। তো সবাই একটু দেখো বিটওয়াইজ অপারেটরটা। এখানে এ এ হলো 60, আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে 1111100। তোমরা 60 কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে এটা হয় 111100। আর বি হলো 13। আমি এই মানটা ধরে নিচ্ছি, এক্সাক্ট ধরে নেওয়া হলো যে ধরা হলো যে এ 60 এবং বি 13। তাহলে এখানে 13 যেটা আছে সেটাকে বাইনারিতে ভাগ করলে 001101, আর এ হলো 60 111100। এখন এটাকে যদি আমি বিটওয়াইজ এন্ড করি, বিটওয়াইজ এন্ড মানে হলো এইটা বিট এন্ড গুলো হলো যে আমরা এন্ড গেট, অর গেট, নট গেট পড়ছি, সেটা যে লজিক্যাল আউটপুটটা সেই বিষয়টা, অর্থাৎ অল ইনপুট ইজ হাই দেন আউটপুট ইজ হাই, এই এন্ড গেটের বৈশিষ্ট্য। অনুরূপভাবে বিটওয়াইজ এন্ড এর কাজটা হবে কি গুণের কাজটা করবে। তাহলে 1 0 0 0 0 0 1 এ 1 এ 1 1 এ 1 এ 1, এজন্য এর রেজাল্ট হচ্ছে এটা। বাকি 0 0 0 0 0 0। তাহলে টোটাল যদি আমি এই দুইটাকে এন্ড করি বিটওয়াইজ এন্ড করি, তাহলে আমার আউটপুট আসে 0 0 0 0 1 1 0 0, অর্থাৎ 1 0 0 0 0 0 1 1 এ 1 1 1 এ 1 0 0 0 0 0 0, এটা। অনুরূপভাবে বিটওয়াইজ অরটা কি হবে, যোগের কাজটা করবে। তাহলে 1 আর 0 যোগ করলে কত হয় 1, আবার 0 0 যোগ করলে হবে 0, 1 1 এ যোগ করলে হবে আবার হাই। মানে এর বৈশিষ্ট্যটা হলো যদি দুইটা ইনপুটের কোনো একটা হাই হয় তাহলে আউটপুট হাই হবে, দুইটা ইনপুটের কোনো একটা ইনপুট যদি হাই হয় তাহলে আউটপুট হাই হবে। তাহলে এখানে 1 0 1 0 0 0 1 1 1 1, এই যে এটা হলো আমাদের আউটপুটটা। বিটওয়াইজ অরের বৈশিষ্ট্য হলো তোমাদের এক্স অর গেটের মতো, এর আগে ডিজিটাল ডিভাইসে পড়ছো এক্স অর গেট, এটাতে জোড়ে 0। মনে রাখার উপায় হলো জোড়ে 0, যদি জোড় থাকে তাহলে 0 অ্যান্সার দিবে। তাহলে এইটা সংখ্যা যদি জোড় হয় তাহলে এটা হবে 0, 1 এর সংখ্যা যদি জোড় হয় তাহলে এটা হবে 0, আর এখানে তো জোড় না, এখানে হবে 1। তাহলে ওইভাবে হিসাব করবে, এটা দেখবে যে মিলে গেছে। বিটওয়াইজ কমপ্লিমেন্ট অর্থাৎ যা ছিল তার উল্টোটা, এটা টুইস কমপ্লিমেন্ট করবা। ওয়ান্স কমপ্লিমেন্ট টুইস কমপ্লিমেন্ট করলে যে অ্যান্সারটা দিবে সেই অ্যান্সারটাই হলো বিটওয়াইজ অপারেটর। লেফট শিফট মানে যেমন এখানে দেখো এ লেফট শিফট টু, মানে এ এর ভ্যালুটা 2 বিট লেফট শিফট হবে,
এক বিট না 2 বিট। তাহলে এই যে এর ভ্যালুটাকে যদি 2 বিট লেফটের দিকে নিয়ে যাই, তাহলে এই লেফটের দিকে নিয়ে 2 বিট লেফট শিফট করি, লেফটের দিকে শিফট করি, তাহলে এই ওয়ানটা এক এক ঘর চলে আসলো, এই ওয়ানটা এক ঘর চলে আসলো, এই ঘর ওয়ানটা এক ঘর আগে আসলো, এই ওয়ানটা এক ঘর আগে আসলো, এই জিরোটা এক ঘর আগে, এই জিরোটা এক ঘর আগে। আবার যদি শিফট করি তাহলে এই অ্যান্সারটা আসে, অর্থাৎ এই দুটো শিফট হয়। আর পিছন পাশ থেকে তখন এদের সামনে দুইটা জিরো যোগ হয়ে যায়। তাহলে এই যে টোটালি এরা 4 বিট আগে আসলো এবং পিছন পাশ থেকে দুইটা বিট যোগ হয়ে গেছে। এটা দেখানোর উপায় হলো যে ছক কাটে যদি আমরা দেখাইতে পারতাম সেটা সুবিধা, অর্থাৎ লেফট করে যাবে। আর একটা জিনিস মাথায় রাখো, লেফটের দিকে লেফট শিফট হওয়া মানে ওই সংখ্যাটা গুণ হওয়া, ডাবল গুণ হওয়া। তাহলে এর মান আছে 60, এর সাথে আবার যদি হয় 120, তাহলে 120 এর সাথে আবার যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয় 240। তাহলে লেফট শিফট মানে 2 দ্বারা সবসময় গুণ হয়, রাইট শিফট মানে 2 দ্বারা সবসময় ভাগ হয়, ভাগ হয়ে রেজাল্টটা আসে। তাই এলে একটু ম্যাচিং করে নিবা। এখানে বিটেরও কিছু ভাগ আছে, কত বিটে অপারেটর হবে। তাহলে টোটালি ধারণাটা হলো যে বিটওয়াইজ অপারেটর গুলো যেগুলো আছে, একটা হলো এন্ড, অর, নট, বিটওয়াইজ কমপ্লিমেন্ট, এগুলা লজিক্যাল অপারেটর। There is some small difference between bitwise operator and logical operator. Logical operator হলো তোমাদের লজিক্যালটা চিন্তা করবে, সে শুধুমাত্র ট্রু ফলস অ্যান্সার দিবে, যে আমার রেজাল্টটা সত্য না মিথ্যা। লজিক্যাল অপারেটর সবসময় ট্রু ফলস অ্যান্সার দেয়। রেজাল্টটা যদি সত্য হয় তাহলে 1 অ্যান্সার দেয়, রেজাল্টটা যদি মিথ্যা হয় তাহলে 0 অ্যান্সার দেয়। তাহলে আমরা ইফ এর পরে যে কন্ডিশনগুলো ব্যবহার করি এগুলো হলো আমাদের লজিক্যাল অপারেটর। তাহলে লজিক্যাল অপারেটর কি এক্সপ্রেশন নিয়ে কাজ করে। এক্সপ্রেশন মানে হলো ক্যালকুলেশন মূলক কোনো কিছু নিয়ে কাজ করে, এ গ্রেটার দেন ইকুয়াল বি, এ প্লাস বি এন্ড এই ধরনের, মানে এক্সপ্রেশন নিয়ে কাজ করে হলো আমাদের লজিক্যাল অপারেটর গুলো। অ্যাসাইনমেন্ট অপারেটর, এই ইকুয়ালটাই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। সবাই একটু শর্ট হ্যান্ড ফর্মগুলো দেখে নাও, যেগুলো কাজে লাগে। প্লাস ইকুয়াল মানে হলো সামনে এই যে সি প্লাস এ, সি প্লাস ইকুয়াল এ, এর অর্থ হলো সি ইকুয়াল সি প্লাস এ। সি মাইনাস ইকুয়াল এ, এর অর্থ হলো সি ইকুয়াল সি মাইনাস এ। এ এর অর্থ হলো সি ইকুয়াল সি ইনটু এ। সি ভাগ এ মানে হলো সি ডিভিশন, সি ইকুয়াল সি এর মানটা কি হবে, সি ডিভাইডেড এ হবে। তো অনুরূপ ভাবে প্রত্যেকটা এগুলো একটু করে দেখিয়ে নিবা, সেম অ্যাজ। এগুলো হলো শর্ট হ্যান্ড ফর্ম, এগুলো কি বলবো আমরা, শর্ট হ্যান্ড ফর্ম, ঠিক আছে। তাহলে কন্ডিশনাল অপারেটর গুলো কি থাকে, আমাদের জাভাতেও ওই অপারেটর আছে। এই কন্ডিশনাল অপারেটরটা কি হয় সবাই একটু দেখো, এক্সপ্রেশনটা যদি সত্য হয় তাহলে প্রথম ভ্যালুটা হবে ট্রু, আর এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয় তাহলে পরের ভ্যালুটা হবে ট্রু। এক্সপ্রেশন তাহলে এক্স এর মান হবে প্রথম ভ্যালুটা, এই প্রথম ভ্যালুটা, আর এক্সপ্রেশনের মান যদি মিথ্যা হয় তাহলে এক্স এর মান হবে পরের ভ্যালুটা। তাহলে কন্ডিশন অপারেটরটা আবার বলি, এখানে এক্সপ্রেশন থাকে অর্থাৎ লজিক দেওয়া থাকে। ফর এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি বি, তাহলে এ এই কথাটা দেন বি, এই কথাটা যদি সত্য হয় তাহলে এখানে যে প্রথম মানটা বসানো থাকবে সেটা হবে এক্স এর মান, এবং পরে যে মানটা বসানো থাকবে যদি এই এক্সপ্রেশনটা মিথ্যা হয় তাহলে পরে যে মানটা দেওয়া থাকবে এখানে, এভাবে কন্ডিশন অপারেটরটা কাজ করে। আর স্পেশাল অপারেটরটা হিসাবে হলো কমা ব্যবহার করা হয়, ডট অপারেটর গুলো ব্যবহার করা হয়। প্রিসিডেন্সি অফ জাভা অপারেটর, জাভাতে কিছু প্রিসিডেন্সি আছে, আর কাজটা আগে হবে বা কে কিভাবে কাজ করবে, লেফট শিফট, রাইট শিফট, রাইট টু লেফট শিফট, এটা হলো অ্যাসোসিয়েটিভিটি। তো প্রিসিডেন্সি মানে হলো কার কাজগুলো আগে। যেমন আমরা সরল অঙ্ক করার সময় কি করছি, আগে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এরপর করছি এর এর কাজ, তারপর করছি কি ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এভাবে। তাহলে অনুরূপ ভাবে একইভাবে জাভাতে যে অপারেটর গুলো আমরা দেখলাম একটু আগে, এই অপারেটর গুলো কার কাজ আগে হবে,
একটা এক্সপ্রেশন যদি থাকে, তাহলে আগে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অর্থাৎ পোস্ট ইনক্রিমেন্টের কাজ আগে হবে। তারপর ইউনারি অপারেটর আছে। ইউনারি অপারেটর মানে হলো একটা অপারেন্ড নিয়ে কাজ করে ইউনারি অপারেটর। আর বাইনারি অপারেটর দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে। যেমন a প্লাস b, এখানে অপারেন্ড আছে দুইটা, তাহলে বাইনারি অপারেটর দুইটা অপারেন্ড নিয়ে কাজ করে, আর ইউনারি অপারেটর একটা অপারেন্ড নিয়ে কাজ করে। এবং মাল্টিপ্লিকেটিভ মানে হলো এই যে এগুলোর কাজ হবে আগে, তারপর এই যোগ বিয়োগের কাজ হবে, তারপর শিফটের কাজ হবে, তারপর রিলেশনাল গুলোর কাজ হবে, তারপর ইকুয়ালিটির কাজ হবে, তারপরে বিটওয়াইজ এন্ড অর নট এগুলোর কাজ হবে, এরপরে লজিক্যাল এন্ড নট অর এর কাজ হবে। তাহলে আমাদের গুলো এভাবে যেই শুরু পর্যন্ত তোমাদের একটু হলে ধারণা নেওয়া লাগবে আর কি। এরপরে দেখো যে জাভাতে কিছু আমাদের স্টেটমেন্ট আছে। কারো কোনো প্রবলেম আছে বা প্রবলেম হচ্ছে বুঝতে বা দেখতে বা না স্যার। ওকে, জাস্ট আমি একটু প্রেজেন্টেশনটা এটা পাঠাই দিব। এটা সব থিওরিক্যাল বেসিসে, শেষে গিয়ে একটা প্রোগ্রাম আছে, তো তোমরা যদি একটু অ্যালার্ট থাকো বা শেষের দিকে এই প্রোগ্রামটা একটু বুঝে নিব আর কি। মানে থিওরিক্যাল পড়াটাই বেশি, আর সেক্ষেত্রে তোমাদের এর আগেও এইগুলো নিয়ে অনেক আলোচনা এবং জানা আছে যারা প্রোগ্রামিং কন্টেক্সটে কাজ করছো। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, খাতা কলম নিয়ে বসতে পারলে আরো ভালো। একবার অলরেডি চালু করে দিয়ে নিজের ইচ্ছা মতো বাইরে ঘুরলাম ফিরলাম এগুলো করো না। টোটাল যে টপিকস গুলো দেখা যাচ্ছে এই টপিকস গুলো একটু খাতা কলমে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এরপরে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টস ইন জাভা, অর্থাৎ জাভাতে কি কি ধরনের স্টেটমেন্ট গুলো আছে। জাভাতে যা স্টেটমেন্ট আছে ওই অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোতেও ওই স্টেটমেন্ট গুলাই। কন্ডিশনাল ফ্লো স্টেটমেন্টের মধ্যে একটা আছে ইফ স্টেটমেন্ট। ইফ জাভাতে আছে, ইফ আছে, ইফ ইলস আছে, সুইচ স্টেটমেন্ট আছে। এগুলো স্টেটমেন্ট গুলো আছে। একটা হলো ইফ স্টেটমেন্ট আছে, একটা হলো ইফ ইলস স্টেটমেন্ট আছে, আর একটা স্টেটমেন্ট আছে, আর একটা হলো সুইচ স্টেটমেন্ট আছে। আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট গুলো হলো ফর স্টেটমেন্ট, ফর আছে, হোয়াইল আছে, ডু হোয়াইল আছে, কন্টিনিউ আছে। তাহলে একটা আছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আছে ইফ স্টেটমেন্ট, ইফ ইলস, ইলস ইফ, সুইচ। আর একটা আছে যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, এটা আছে ফর, হোয়াইল, ডু হোয়াইল, কন্টিনিউ এগুলো। তাহলে ইফ ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্ট, ইফ স্টেটমেন্টের কাজগুলো হলো, দেখো সবাই চেনো এগুলা। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট গুলো এক্সিকিউশন হবে, পরে যদি কোনো স্টেটমেন্ট নিচে থাকে সেগুলো কাজ করবে। যেমন টেস্ট এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে এখানে যে এক্সপ্রেশন গুলো আছে এগুলো কাজ করবে, এবং পরবর্তীতে যে স্টেটমেন্ট গুলো আছে সেগুলো কাজ করবে। আর এই এক্সপ্রেশনটা যদি মিথ্যা হয় তাহলে একেবারেই এই গুলো, অর্থাৎ এর মধ্যে এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো কাজ না করে লাস্ট যে স্টেটমেন্ট গুলো আছে সেই স্টেটমেন্ট গুলোর কাজ করবে। এই হলো ইফ স্টেটমেন্টের বৈশিষ্ট্য। অর্থাৎ আমার কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট গুলো কাজ করবে, এবং এর নিচে যে স্টেটমেন্ট গুলো থাকবে এগুলোও কাজ করবে। আর আমার কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে টোটালি কন্ডিশন থেকে বের হয়ে যায়, এর নিচে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলো কাজ করবে। আশা করি যে ইফ নতুন করে বলার কিছু নাই। এলস ইফ স্টেটমেন্ট তারপর একবার করে দেখাই দিয়ে যাচ্ছে যেহেতু টপিকস এর মধ্যে পড়ে গেছে। ইফ কন্ডিশন যদি ইন্টিজার নাম্বার করতে 5, তাহলে নম্বরের মানটা যদি শূন্যর চেয়ে বড় হয়, যদি এই টপিকসটা সত্য হয় তাহলে এর মধ্যে যে কোডটা থাকবে সেটা কাজ করবে, এবং লাস্টের কোডটা কাজ করবে। আর যদি এই কন্ডিশন মিথ্যা হয় তাহলে ইলস এর মধ্যে যেটা আছে সেটা কাজ করবে। এই নম্বর কত 5, তাহলে 5 কি সত্য, সত্য হওয়ার জন্য এর মধ্যে যেটা আছে সেটা কাজ করবে। কাজ করার পর এই ইলস এর মধ্যে যা আছে সেগুলো কাজ করবে না, কাজ করবে না, এবং না করে সেখান থেকে বের হয়ে এই যে এর মধ্যে এর আছে সেগুলো কাজ করবে। অপরদিকে যদি কন্ডিশনটা ফলস হয়, অর্থাৎ এর এর এই কন্ডিশনটা যদি হয় যে নাম্বার লেস দেন 0, তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে এর মধ্যে যে কোড আছে সেটা কাজ করবে।
ইফ থেকে বের হয়ে আসে যে কোডটা আছে সেটা কাজ করবে এবং আউটপুট রেজাল্ট জি স্যার। আচ্ছা, কোনো সাউন্ডিং এর প্রবলেম হচ্ছে? না স্যার। তাহলে ইফ স্টেটমেন্ট কন্ডিশন যদি আমাদের সত্য হয় তাহলে নিচের গুলো, ট্রু হলে এগুলা, এইগুলো ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট ওটাই, অনেক ইফ আছে, ইলস ইফ আছে, ইলস আছে। দেখো সবাই যে নম্বর হলো 2, নম্বর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই রেজাল্টটা দিবে, যদি মিথ্যা হয় তাহলে ইলস ইফ অর্থাৎ নম্বরগুলো 0 এই রেজাল্টটা দিবে। অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইফ ইলস। ইলস ইফ এর মধ্যে একাধিক কন্ডিশন থাকতে পারে, যে কন্ডিশনটা সত্য হবে সেই কন্ডিশনের কাজ হবে। ইলস ইফ এর মধ্যে একাধিক কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা সত্য হবে সেই কন্ডিশনের কাজ হবে। তাহলে এখানে ইফ কন্ডিশন ইজ ট্রু, যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে এই কন্ডিশনের এখানে যে ভ্যালু আছে সেটা কাজ করবে, আর যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এর মধ্যে যেটা আছে সেটা কাজ করবে, আর যদি এই কন্ডিশন সত্য হয় তাহলে এর মধ্যে যেটা আছে সেটা কাজ করবে, অথবা নিচে যেগুলো আছে সেগুলো কাজ করবে। আর সেকেন্ড কন্ডিশনের এখানে দেখো যে নাম্বার গ্রেটার দেন যদি 0 হয় তাহলে যদি এটা মিথ্যা হয় তাহলে এখানে এসে চেক করবে, এটা যদি মিথ্যা হয় তাহলে এখানে গিয়ে চেক করবে এবং শেষে গিয়ে রান করবে। অর্থাৎ এটা মনে রাখবা যে যে কন্ডিশনটা সত্য হবে সেই কন্ডিশনের মধ্যে যে স্টেটমেন্ট গুলো আছে সেই স্টেটমেন্ট গুলো কাজ করবে। তাহলে এখানে দেখো ইফ এর এটা যদি মিথ্যা হয় এটাও মিথ্যা, তাহলে ইলস এর মধ্যে যেগুলো আছে সেগুলা, এটা যদি মিথ্যা হয় এটা যদি সত্য হয় এই কোডের মধ্যে যেগুলো আছে সেগুলা, আর এটা যদি সত্য হয় তাহলে এই কোডের মধ্যে যেগুলো আছে সেগুলো। এবার ফলো চার্টটা একই স্টাইলে, যে এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্ট কাজ করবে, স্টেটমেন্ট যদি এটা সত্য হয় তাহলে এইটা যদি মিথ্যা হয় তাহলে পরের স্টেটমেন্ট, পরের যে কন্ডিশনটা আছে সেটা চেক করবে, এটা যদি মিথ্যা হয় লাস্ট যে কন্ডিশনটা আছে সেটা চেক করবে। সুইচ সুইচ স্টেটমেন্টের কাজ হলো, সবাই একটু লক্ষ্য করো, এখানে যে কন্ডিশনটা বা এক্সপ্রেশনটা আছে এই এক্সপ্রেশন অনুযায়ী এখানে কেস সাজানো থাকবে। এই কেসের মধ্যে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেই স্টেটমেন্ট গুলোর কাজ হবে। এখন রোল সমান কত দেওয়া আছে, সবাই দেখো রোল সমান দেওয়া আছে 3, তাহলে এখানে রোলের মান 3, এখানে রোলের মান 3, তাহলে এখানে 3টা আসলো এই যে কেস 3 এর মধ্যে এখানে যেটা আউটপুটে দেওয়া আছে সেটা দেখা যাবে, অর্থাৎ ব্রেক হবে, এই ব্রেক হয়ে বের হয়ে চলে আসলো। ব্রেক মানে লুপ থেকে বের হয়ে যাওয়া, ব্রেকের কাজ হলো লুপ থেকে বের হয়ে যাওয়া। তাহলে সুইচ স্টেটমেন্ট ইন্টিজার রোল ইকুয়াল 3, রোলের মান 3, তাহলে এখানে কেস 1 কেস 2 কেস 3, যদি রোলের মান 3 হয় এই যে কেস 3 এর মান 3, তাহলে এখান থেকে ব্রেক পাবে, এই ব্রেক মানে হলো স্টেটমেন্ট গুলো সব ধরনের স্টেটমেন্ট থেকে বের হয়ে চলে গেল, স্টেটমেন্টের কাজ। এবার এই হলো টোটালি তোমাদের যে লুপ গুলো ছিল, অর্থাৎ কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট আছে, এর জাভায় যে লুপ গুলো ছিল সেই লুপ গুলো। তো টোটালি তোমাদের আজকে যে যতটুকু করানো হলো সেটা হলো যে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টের লুপ গুলো এগুলা, তো এটা ব্যবহার করে। আর বাকি যে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে এই ক্লাসটা পরবর্তী যখন আবার জাভা ক্লাস হবে তখন করা হবে। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট গুলার এই লুপগুলোর রিলেটেড যে একটা প্রোগ্রাম করা আছে সেই প্রোগ্রামটা একটু ধরাই দিচ্ছি। তোমরা যারা নেটবিনস সফটওয়্যারটা আছে তোমরা চালু করো, আর ওই যে কোডিংটা করা আছে আমি করে রাখছি অলরেডি, সেটাই যে তোমাদের এখানে পাঠানো আছে, যতদূর করানো গেল গেল, আর না গেলে পরে পরবর্তী ক্লাসে আমরা করব। এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইউজিং ক্লাস করে আমরা
বৃত্তের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব ক্লাস ব্যবহার করে। ক্ষেত্রফল যদি আমরা ক্লাস ব্যবহার করে নির্ণয় করি, যে তিনটা বাহু থাকে, ওই বাহু ইনপুট নিচ্ছি। তো ইনপুট নেওয়ার জন্য আমরা কোন মেথড ব্যবহার করি? স্ক্যানার ব্যবহার করি। স্ক্যানারটা এই যে আমরা স্ক্যানার ইউটিলের স্ক্যানার নিয়ে নিলাম, এই তিনটা বাহু ইনপুট নিয়ে নিলাম, আর এই যে তিনটা বাহুর কন্ডিশন চেক করলাম, যে তিনটা বাহুর ত্রিভুজের ক্ষেত্রফলটা রেখে আমরা আউটপুট বের করলাম। এখন তোমাদেরকে বলো, অনেক আগেই এগুলো তোমরা করছো, তাহলে কেন আবার আমরা এগুলো করতেছি? আমরা করতেছি যে জাভা এর সিনট্যাক্স এর প্রোগ্রামিং এর লাইনগুলো, অর্থাৎ জাভাটা আমরা কিভাবে ব্যবহার করতেছি, কিন্তু ত্রিভুজের এরিয়াটা তো তোমাদের আগেই জানার কথা, কিভাবে ত্রিভুজের এরিয়া নির্ণয় করা যায়। কিন্তু এখন আমরা জানতেছি যে জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে আমরা ত্রিভুজের প্রোগ্রামটা নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কি নিব? বাহু প্রত্যেকে তো মেইনটেইন করতে হয়। শর্তটা হলো যে তিন বাহুর মধ্যে, অর্থাৎ দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। ত্রিভুজের যে ক্ষেত্রফল আছে তার শর্ত হলো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম। তাহলে এ বি সি যদি তিনটা বাহু হয়, তাহলে এ প্লাস বি গ্রেটার দেন সি অ্যান্ড বি প্লাস সি গ্রেটার দেন এ অ্যান্ড সি প্লাস এ গ্রেটার দেন বি। তাহলে ইফ, অর্থাৎ ইফ কন্ডিশনের ক্ষেত্রে করব, যদি এ প্লাস বি এর মানটা সি এর চেয়ে বড় হয় এবং বি প্লাস সি এর মানটা এর চেয়ে বড় হয় এবং সি প্লাস এটা বি এর চেয়ে বড় হয়, তাহলে কন্ডিশনটা রাইট, কন্ডিশনটা গিভস এ রেজাল্ট 1, অর্থাৎ ট্রু। সে ট্রু অ্যান্সার দিয়ে দিবে। তো এ যদি ট্রু অ্যান্সার দেয়, তখন আমাদের এই স্টেটমেন্টগুলো সেগুলো কাজ করবে। কি কাজ করবে? যে এস ইকুয়াল টু, এস হলো অর্ধ পরিসীমা, এসটা হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি? ওই যে এ প্লাস বি প্লাস সি বাই 2 এস। এরিয়া নির্ণয়ের ক্ষেত্রফলের সূত্রটা হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো রুট ওভার এস এস ইন্টু এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এই যে রুট ওভারের জন্য আমরা যেটা করতেছি সেটা হলো ম্যাথ ডট স্কোর ব্যবহার করতেছি। তাহলে জাভাতে আমরা রুট ওভারের জন্য ম্যাথ ডট স্কোর এটা ব্যবহার করতে পারি। তাহলে টোটালি আমরা প্রসেসটা হলো আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। এর জন্য আমরা কি করলাম, যে একটা ক্লাস ট্রায়াঙ্গেল ব্যবহার করলাম, আর ওইটাকে আমরা ওই আরেকটা যে ক্লাস নিলাম অবজেক্ট বানিয়ে রান করলাম। এই বিষয়টার প্রোগ্রামটা এখন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে আসি, তাহলে আজকের ক্লাসটা শেষ হবে। আর অ্যারে থেকে শুরু করে অন্যান্য যেগুলা নিয়ে আলোচনা করা আছে, এগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব। এটা গেল তোমাদের চ্যাপ্টার 3 বা 3। আশা করা যায় আজকের যে ক্লাসটা, এটাতে নতুন তেমন কিছু নাই, পূর্বের যতগুলো পড়াশোনাগুলো আছে সেগুলোর সাথে সম্পর্কযুক্ত। আর এই যে নেটবিনস চালু হয়ে গেছে, নেটবিনসে দেখো সবাই নেটবিনস যদি রান করতে পারো বা নিজ নিজ পিসিতে রান করো, সবার রোল নাম্বার গুলো ইয়েতে দিয়ে দাও, কমেন্ট বক্সে দিয়ে দাও। আচ্ছা, এবার দেখো, আশা করা যায় এটা সহজ এবং বুঝবা, এটা না বুঝার কোনো কিছু নাই। এরিয়া নামে আমি কিনেছি একটা ক্লাস নিয়েছি, ওই ক্লাসটা এখানে ট্রায়াঙ্গেল যে ক্লাস আছে সেখানকার একটা অবজেক্ট তৈরি করে ট্রায়াঙ্গেলের এরিয়াটা তৈরি করছি। এটা এক বোর্ড পরীক্ষায় আসছিল তোমাদের, যে এরিয়া নামে একটা ক্লাস তৈরি করে বৃত্তের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা জাভা প্রোগ্রাম লেখো। এরিয়া নামে একটা ক্লাস ব্যবহার করতে বলছে এবং
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় প্রোগ্রাম করতে বলছে। তাহলে আমি এই যে সরাসরি চলে যাই, এই যে ফাইল, নিউ প্রজেক্ট, এই যে জাভা প্রজেক্ট, এই যে নিউ যাই হয় লেখো, তাহলে এগুলো টোটালি পুরোনো ক্লাসই, যার শুধু এখন মিসিং হওয়ার জন্য এগুলো সব কেটে দিলাম। এই যে এখন আমি চাইলে এই ক্লাসটা চেঞ্জ করতে পারবো। এই ক্লাসটা যদি আমি বলি যে এই ক্লাসটা চেঞ্জ করব, এই যে ক্লাসের নাম এখন আমি কি দিয়ে দিলাম, এরিয়া। এই ক্ষেত্রে এইখানে একটা দাগ আছে, স্যার কথা অনেক আস্তে আসে। ও তাহলে এখানে চাইলে আমি এখানে এসে নামটা চেঞ্জ করে দিলাম। তোমরা হয়তো দেখছো, আমি আরেকবার দেখাই। যে আগে নাম ছিল জাভা অ্যাপ্লিকেশন 26, তাহলে এখন দিলাম এটা দিয়ে, এই যে এরিয়া দিয়ে দিলাম। এরিয়া দেওয়ার পরে এখানে গেলে এই যে এখানে রিনেম অপশন আসবে, রিনেম অপশন আমি দিয়ে দিব, তাহলেই হবে। যেমন এখন আমি যদি এরিয়া 1 এরিয়া আছে, এরিয়া সাপোজ 1 দিয়ে দিই, তাহলে আগের নামটার সাথে চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানে গিয়ে যা শুধু রিনেম দিয়ে দিব, তাহলে সে কি করবে, নামটা চেঞ্জ করে নেবে। চাইলে যদি প্যাকেজ নেমটা চেঞ্জ করতে চাই সেটাও পারবো। সেটাকেও আমি যদি বলি যে অবজেক্ট, এই যে ওবিজে অবজেক্ট এরিয়া, এ আর ই এরিয়া, এটা করতে চাই, আছে সবকিছু চেঞ্জ করে সে নিয়ে নিবে। তো এটা যেখানে চেঞ্জ করে নিয়ে নিছে এই প্যাকেজ, এই যে এই প্যাকেজটাতে হাত দিব, এখানে এই যে এরিয়া নামে, এরিয়া 1 নামে ক্লাস নিয়ে নিছে। তাহলে এখন আমি চাচ্ছি যে এই এরিয়া 1 এর মধ্যে ট্রায়াঙ্গেলের যে ত্রিভুজটা, এই যে আমার করা আছে এখানে প্রোগ্রামটা ট্রায়াঙ্গেলের, ট্রায়াঙ্গেল প্রোগ্রামটা করানোর সময় তো তোমরা বুঝলে যে এটা ওই তোমার কি বললাম, যে এটা তোমাদের জানাই আছে। তো সেক্ষেত্রে এই যে ট্রায়াঙ্গেল বলো, তো আমি এখন একটু দেখাচ্ছি সার্কেলেরটা। এখানে তোমাদের টোটাল ট্রায়াঙ্গেল যেহেতু করাই আছে এখানে, এখন একটু সার্কেলেরটা দেখো। তাহলে সার্কেলেরটা দেখবে হলো এরিয়া, এই যে এরিয়া অফ অবজেক্ট এরিয়া, যে ক্লাস নেওয়া আছে সেই ক্লাসের মধ্যে ট্রায়াঙ্গেল নেওয়া আছে, আর তোমাদের সামনে আমি সার্কেল নামে একটা, অথবা রেক্টেঙ্গুলার নামে একটা নতুন ক্লাস নিয়ে কিভাবে অবজেক্টটা রান করতেছি সেটা একটু দেখো। তাহলে এই যে এরিয়া অফ অবজেক্ট, এই এরিয়া অফ অবজেক্টের প্যাকেজটা এখানে দেখো আছে কোথায়, সেটা খুঁজে দেখবো। আমরা একটা প্যাকেজ তৈরি করি, এই যে ফাইলে গিয়ে নিউ প্রজেক্টে গিয়ে জাভা অ্যাপ্লিকেশন রান করি, রান করার পরে এখানে যখন প্রজেক্টের নামটা দিয়ে দিই তখন আলটিমেটলি একটা প্যাকেজ তৈরি হয়ে যায়। সেটা এই যে বাম সাইডে এখানে গেলেই দেখতে পাবা। সেই প্যাকেজের এরিয়া অফ অবজেক্ট, এরিয়া অফ অবজেক্টটা আমরা বের করি। এরিয়া অফ অবজেক্টটা কই আছে, যতগুলো হচ্ছে এরিয়া অফ অবজেক্ট তো খুঁজেই পাই না। অবজেক্ট অবজেক্ট অবজেক্ট, এই যে এরিয়া অফ অবজেক্ট, এই এরিয়া অফ অবজেক্টের রাইট বাটন ক্লিক করে নিউ জাভা ক্লাস, কোন বলে রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার নামে একটা কি হবে, ক্লাস তৈরি হবে। সেই ক্লাসটা কার আন্ডারে হবে, কার প্যাকেজের আন্ডারে, এই যে এরিয়া অফ অবজেক্টের প্যাকেজের আন্ডারে। আমরা যদি অন্য প্যাকেজের আন্ডারে নিতে চাই, যে এখানে ক্লিক করলে হয়তো, কিন্তু এরিয়া অফ অবজেক্টের প্যাকেজের আন্ডারে আমরা নিব একটা ক্লাস, সেটা হলো রেক্টেঙ্গুলার। এই যে রেক্টেঙ্গুলার, তাহলে রেক্টেঙ্গুলারের ইনপুট, রেক্টেঙ্গুলার মানে হলো আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ করতে গেলে আমাকে দুইটা ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য লিখতে হয় ইম্পোর্ট, হয় হলো ইম্পোর্ট জাভা ডট ইউটিল
ডট এখানে স্ক্যানার লিখলেও হয়, আবার স্টার চিহ্ন দেওয়া মানে হলো যে ইউটিলের আন্ডারে যতগুলো প্যাকেজ আছে সবগুলো চলে আসবে। তাহলে এখানে লিখবো স্ক্যানার। এখানে এখন ইনপুট নেওয়ার দুইটাই আমরা ইনপুট নেব, এ এবং বি, এই জন্য আমরা স্ক্যানার মেথডটা ব্যবহার করতেছি। স্ক্যানারে একটা অবজেক্ট তৈরি করতেছি। ডাবল টাইপেরও নিতে পারো, ইন্টিজার টাইপেরও নিতে পারো। আমি ডাবল টাইপ নিতেছি যাতে দশমিক সংখ্যা, আমরা একটু আগে ডাটা টাইপগুলোতে দেখে আসছি কত ধরনের ডাটা টাইপ আছে। এর মধ্যে দশমিক সংখ্যা যুক্ত ডাটা টাইপ আমাদের দুইটা, একটা হলো ফ্লোট আর একটা হলো ডাবল। ফ্লোটটা হলো 4 বাইটের আর হলো ডাবল হলো 8 বাইটের, সেক্ষেত্রে আমি ডাবল ইউজ করতেছি। এ বি, এ এবং বি দিয়ে দুইটা, এ এবং বি দিয়ে দুইটা আমরা ডাবল নামের আউটপুট আমরা নিয়ে নিলাম। এখন আমাদের কাজ কি হবে যে ডাবল ডাবল সিটে ওই দুইটা গুণ করে রাখবে, এ ইন্টু গুণ করে রাখলো এবং আউটপুট দিয়ে দিবে। তাহলে আমরা আমরা তো জানি যে একটা ক্লাস নিলাম, ক্লাসের আন্ডারে আমি আর ই সি নামে কি নিলাম, একটা মেথড নিলাম। এই মেথডের আন্ডারে আমি প্রোগ্রামটা করলাম যে দুই ইনপুট নিলাম, ইনপুট গুলোকে এখন সিস্টেম ডট আউট, আমি একটাই মেথড নিয়ে জাস্ট শুধু শো করছি বা দেখাচ্ছি। প্রিন্ট লাইন, প্রিন্ট লাইনে নিই, এখানে সি, এখানে যদি লিখতে চাই কোনো কিছু, তাহলে দেখো যে নতুন একটা ক্লাস নিলাম এরিয়া অফ অবজেক্ট ওই প্যাকেজের আন্ডারেই, এবং জাভা ইউটির মাধ্যমে আউটপুট নিয়ে নিচ্ছি। আর রেক্টেঙ্গুলার একটা হলো আমার ক্লাস নেম, তার মধ্যে একটা মেথড আমরা ব্যবহার করতেছি, তার সেও রিটার্ন টাইপ ভয়েড টাইপের, আর ওইটা হয় একটা, তার আবার প্যারামিটার নাই, শুধু জাস্ট শুধু আমরা দুইটা সংখ্যা ইনপুট নিলাম কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানারটা ব্যবহার করছি। আর এখানে দুইটা সংখ্যা গুণ করে, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দুইটা করে আমাদেরকে আউটপুট দিয়ে দিচ্ছে আর আউটপুটে আমরা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু এটা তো রান করলে রান হবে, আর মাথায় রাখতে হবে যে প্যাকেজের মধ্যে যেটা মেইন ক্লাস সেটা সবসময় রান হয়। তাহলে এই এরিয়া অফ এর মেইন ক্লাস হলো আমার এরিয়া। কেন এটা মেইন ক্লাস? কারণ এর মধ্যে আছে আমাদের মেইন মেথডটা। এই মেথডের এখান থেকে আমরা কল করব, ওই রেক্টেঙ্গুলার নামে যে ক্লাসটা নিলাম এই ক্লাসটার অবজেক্ট বানাবো। এই যে রেক্টেঙ্গুলার নামে যে ক্লাসটা নিলাম এর একটা অবজেক্ট বানাবো। তাহলে এখন ও বিবি ডট যদি দেই, তাহলে এই যে এখানে
আমাদের ওই মেথডটা চলে আসবে, যে র্যাক নামে যে মেথডটা আছে সেই মেথডটা চলে আসবে। এখন যদি রান করি তাহলে আগে ত্রিভুজের মধ্যে যেগুলো আছে সেগুলো এই যে প্লিজ দ্য গিভেন অফ ভ্যালু অফ ট্রায়াঙ্গেল, এটা হলো এই যে ট্রায়াঙ্গেলের ইনপুটটা যাচ্ছে, এই যে প্লিজ দ্য গিভেন অফ ট্রায়াঙ্গেল, এগুলো কয়টা ইনপুট? 3টা ইনপুট। তাহলে 3টে ইনপুট দিয়ে দিই, 4 5 6, এই 3টে ইনপুট দিয়ে দিলাম। তারপর এখানে সে কন্ডিশন চেক করলো, কন্ডিশন চেক করে আউটপুট পেয়ে গেল যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ এইটা, এই যে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইজ এইটা। এরপরের লাইনে সে কি পাইলো? এই যে এই লাইনের কাজ সে করে ফেলছে। এখন রেক্টেঙ্গুলার অবজেক্ট তৈরি করছে এবং রেক ওই মেথডে চলে গেছে। তাহলে রেক্টেঙ্গুলার অবজেক্টের রেক নামে মেথড পাইছে, সেখানে বলছে যে দুইটা ভ্যালু নিতে। এই যে দুইটা ভ্যালু আমি এখন নিয়ে নিচ্ছি, একটা হলো 2 আর একটা হলো 3, 2 3, অর্থাৎ প্রস্থ 2 দৈর্ঘ্য 3, তাহলে গুণ করলে কত হয়? 6 বাই অ্যান এরিয়া অফ 6। তাহলে আমরা এই হলো টোটালি আমরা কি করলাম, যে টোটালি একটা এরিয়া নামে একটা ক্লাস ব্যবহার করে রেক্টেঙ্গুলার এবং ট্রায়াঙ্গেল এই দুইটার আমরা এরিয়া নির্ণয় করলাম একই প্রোগ্রামে। আরো ভালো করে রেক্টেঙ্গুলার প্রোগ্রামটা বোঝার জন্য এখানে যদি আমরা এই লাইনটা দিয়ে দিই ওইটাতে, তাহলে আরো একবারে বোঝা যাবে যে ওইটা একেবারে রেক্টেঙ্গুলার। তাহলে এই জন্য প্রোগ্রাম, এটাই আবার তোমাদের এই স্লাইডে দেওয়া আছে তোমাদের জাস্ট ট্রায়াঙ্গেলেরটা আর রেক্টেঙ্গুলারের কোডটা আমি এই যে এখানে বা নিচে স্লাইডে বসাই দিয়ে তোমাকে এই স্লাইডটা পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি। তো থ্যাংক ইউ অল। আর কারো কোনো কিছু প্রশ্ন থাকলে বলতে পারো। আর পরের ক্লাসে হবে আমাদের যে লুপগুলো আছে সেই লুপগুলা, এবং পরীক্ষায় যেগুলো আসে বিভিন্ন ধরনের লুপ ব্যবহার করে প্রোগ্রাম আসে সেই প্রোগ্রামগুলা, এবং একটা ধারণা নিয়ে মেথড ওভারলোডিং এর বিষয়টা আমরা দেখব। মেথড ওভারলোডিং। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। 39 জন ছিল, এখন 29 জন হয়ে গেছে। এই হলো তোমাদের মানে